আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ায় নতুন শুরু হওয়া একটা সুন্দর রিসর্টকে কবজা করে রেখেছিল এক ভয়ঙ্কর মহিলা জিন, যার উদ্দেশ্য কি, সে কেনই বা এই রিসর্ট থেকে যেতে চাইছে না, এই ব্যাপারে কারোর কোনো ধারণা ছিল না। তাই তো এই রিসর্টের মালিক আধিয়া নিজের রিসর্টটিকে বাঁচানোর জন্য এক ইসলামিক প্যারানর্মাল টিমকে ডেকে আনে, যারা আপ্রাণ চেষ্টা করছিল এই জিনকে শান্ত করে তার দুনিয়াতে পাঠিয়ে দিতে। তবে মজার বিষয় হলো, কোনো রকম অভিজ্ঞতাহীন এই টিম কি পারবে এত ভয়ঙ্কর এক জিনকে শান্ত করতে? জানতে হলে দেখতে হবে আজকের এই ফানি ইন্দোনেশিয়ান হরর মুভিটি, যার গল্প আপনাদেরকে হাসাবে। সেই সাথে রয়েছে মুভির শেষে এক অসাধারণ টুইস্ট, যা জানার পর আপনাদের কাছে আরও বেশি ভালো লেগে যাবে এই গল্পটি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গল্প। গল্পের শুরুতে আমরা একজন ফেমাস ইউটিউবারকে দেখতে পাই, যে কিনা এক ভয়ঙ্কর বাড়ির সামনে গিয়ে ভ্লগ করছিল। সেই বাড়ির ব্যাপারে বলে যে এটা মানুষ ভয়ঙ্কর বললেও আসলে এটা ভয়ঙ্কর নয়, বরং এটা তো খুব সুন্দর একটা ভিলা, যে কেউ চাইলেই এখানে ঘুরতে আসতে পারে। একথা বলতে বলতে সে বাড়ির ভেতরে প্রবেশ করে, যেখানে একটা পিয়ানো রাখা ছিল। যে পিয়ানোর সামনে বসেছিল বিয়ের পোশাক পরা এক ভয়ঙ্কর মেয়ে। ভয়ঙ্কর এই মেয়েটিকে দেখে ব্লগার ভীষণ ভয় পেয়ে যায় এবং এবার সে লাইভে বলতে থাকে যে কেউ যেন এই বাড়িতে ভুলক্রমেও না আসে। একথা বলতে না বলতেই মেয়েটি তার উপর হামলে পড়ে। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আধিয়া নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা ওই ভুতুরে ভিলার সামনে দাঁড়িয়ে লাইভে যায়। লাইভে সে নিজের স্টার্ট করা নতুন বিজনেসের ব্যাপারে বলে। সে মূলত এই ভিলাটাকে এখন একটা রিসর্টের মতো করে সকলের সামনে প্রেজেন্ট করে, যেখানে মানুষেরা থাকতে আসতে পারবে। সেই সাথে ভিলাতে রয়েছে সুইমিং পুল। এই সব কিছু সে বলছিল, এমন সময় কমেন্টে অনেকে এসে বলতে থাকে যে এই ভিলাটা হন্টেড ভিলা। তারা টিকটকে এই ব্যাপারে ভাইরাল পোস্ট দেখেছে, অর্থাৎ গল্পের শুরুর ওই ভিডিওটার কথা সে বলছিল। তবে আধিয়া এই সব কিছু অস্বীকার করে যে এরকম কিছুই হয়নি, মানুষেরা গুজব ছড়িয়েছে যাতে করে তার বিজনেস ডাউন করতে পারে। এইসব বলে সে দ্রুত লাইভ থেকে বেরিয়ে যায়। এমন সময় হঠাৎই সেখানে অস্বাভাবিকভাবে বাতাস বইতে আরম্ভ করে। আধিয়ার কাছেও ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। এখন বাড়ির ভেতরে প্রবেশ করে সে ব্যালকনিগুলো আটকাচ্ছিল। এমন সময় আচমকাই ওই ভূতটি তার সামনে চলে আসে। আধিয়া এতে করে ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এইমাত্র সে কি দেখেছে। সে যখন আশপাশটা দেখছিল, এমন সময় নিচের ঘর থেকে আওয়াজ আসতে শুরু করে, যার পিছু পিছু সে নিচে ড্রয়িং রুমে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় টিভিটি আপনা আপনি চলছে। সেটা সে বন্ধ করে দেয় আর এরপর সেখান থেকে চলে আসে। আমরা দেখতে পাই টিভির রিফ্লেকশনে ওই আত্মাকে দেখা যাচ্ছিল, যেটা আধিয়া লক্ষ্য করে না। অন্যদিকে আমরা অন্য একজন মেয়ের সাথে পরিচিত হই, যার নাম ছিল সিথি। সিথি কাপড় আয়রন করছিল। এমন সময় সে হঠাৎই পাশে তাকিয়ে চিৎকার করতে শুরু করে এবং বলতে থাকে যে সে বলেছে না যে সে আত্মাতে বিশ্বাস করে না। সে যতই আত্মার রূপ নিয়ে আসুক না কেন, এতে সিথির ইমানের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সিথি জানে সে একটা খারাপ জিন, যে কিনা সিথির ইমান নষ্ট করতে চাইছে। ক্যামেরা ঘুরতেই দেখা যায় আলমারির সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধার আত্মা। মূলত এটা কোনো আত্মা ছিল না, বরং সত্যিই সে একটা জিন ছিল, যে কিনা আত্মার রূপ নিয়ে সিথিকে ভয় দেখাতে এসেছিল। এটা নতুন কিছু না, সিথির সাথে অনেক আগে থেকে এরকম হয়ে আসছে। তাই তো এই ব্যাপারে তার হাজবেন্ডও জানতো, যার নাম ছিল আরাফ। আরাফ সেখানে ভয়ে ভয়ে আসে এবং সিথিকে জিজ্ঞাসা করে যে এইবার জিনটি কোথায় দাঁড়িয়ে আছে। একথা বলেই সে ওই জিনটিকে অনুভব করার চেষ্টা করতে থাকে, যা দেখে সিথি বেশ মজা পায়। আর একটু মজা করার জন্য সে আরাফকে ভয় দেখিয়ে বলে যে জিনটি তাকে হুমকি দিচ্ছে যে আরাফকে সে মেরে ফেলবে। একথা শুনে আরাফ একটু ভয় পেয়ে যায় এবং বলতে থাকে যে সে ঠিকই জিনটিকে ধরে ফেলবে। সে আলমারির সামনে গিয়ে হাত পা নাড়াচ্ছিল, এমন সময় হঠাৎই ওই জিনের পায়ে তার পা পড়ে, যার ফলে জিনটি তার গলা চেপে ধরে, যে কারণে সে রিকোয়েস্ট করতে থাকে যে সিথি যেন তাকে ছাড়িয়ে নেয়। সিথি হাসতে হাসতে তার পাশে যায় এবং দোয়া পড়ে ফু দিতেই জিনটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনায় আরাফ ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ওই সময় আমরা আরাফের আরো দুজন ফ্রেন্ডের সাথে পরিচিত হই। তারা তিনজন মিলে ভূতদের নিয়ে ইনভেস্টিগেশন চালাতো এবং জিন ধরাই ছিল তাদের স্বপ্ন। এই মুহূর্তে তারা দুজন একটা জঙ্গলে আসে, যেখানে ছিল এক জিনের বাস।
জিনের নাম ছিল লেম্পা। তারা সেখানে এসে ওই জিনের অস্তিত্বের ব্যাপারে নানান রকম কথা বলতে থাকে, যা সহ্য করতে না পেরে এবার ওই জিনও উত্তর দেয়। সেখানে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। জিনের এই উত্তর শুনে তারা খুবই এক্সাইটেড হয়ে পড়ে। এরই মাঝে তারা লক্ষ্য করে যে জিনকে আটকানোর জন্য তারা যে ডিভাইসটি এনেছিল সেটা তারা ভুল করে ভ্যানে রেখে এই জঙ্গলে চলে এসেছে। ফলে তারা দুজন তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমন সময় তাদের সামনে প্রকট হয় ওই জিন। এখন জিন তাদের সামনে চলে আসলেও তাদের কাছে ওই জিনকে আটকানোর ডিভাইস ছিল না, যে কারণে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই তো তারা জিনকে বোঝায় যে তারা জিনকে ধরতে আসেনি, বরং তারা তো তাকে ঠান্ডা পানির বোতল দিতে এসেছিল। একথা বলে তার হাতে একটা বোতল ধরিয়ে দিয়ে তারা পালাতে শুরু করে। জিনটিও তাদের পিছু করতে থাকে এবং পুরো জঙ্গল জুড়ে তাড়া করে নিয়ে বেড়ায় তাদের। ওই সময় আধিয়া বাড়িতে একা ছিল। তখনই তার কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে, তবে তার ফোনটি আপনা আপনি দূরে সরে যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল যে ওই জিন তাকে আবারও বিরক্ত করছে। সেও বুঝতে পারছিল যে এখানে নিশ্চয়ই কিছু না কিছু আছে। তার বয়ফ্রেন্ড এখানে তাকে গিফট পাঠিয়েছিল। সে সেটাই দেখছিল। এমন সময় দরজাটি আপনা আপনি খুলে যায়। সে দেখতে পায় কারোর একটা ছায়া তার ঘরে প্রবেশ করছে। এটা দেখে সে অনেকটা ঘাবড়ে যায়। এমন সময় তার সামনে চলে আসে স্বয়ং ওই জিন। আধিয়া বুঝতে পারছিল না যে এই জিন কেন তার সাথে এমনটি করছে। তাই তো এই জিনকে আটকানোর সে আপ্রাণ চেষ্টা করতে থাকে। তবে এইভাবে কি আর জিনদের বন্দি করা যায়? একটা পর্যায়ে ওই জিন তাকেই ওই ঘরে বন্দি করে দেয়। সে দরজা খোলার আপ্রাণ চেষ্টা করছিল। এমন সময় তার কাছে কল দেয় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একজন মেয়ে। আধিয়া রেগে বলে, এত রাতে কে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল দেয়? একথা বলার সাথে সাথেই ওই মেয়েটি নিজের দুঃখের কথা বলতে শুরু করে, যে কেন তাকে বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে, তার কত কষ্ট, এই সব কিছু। আধিয়ার পাশাপাশি ওই জিনও তার এই দুঃখের কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছিল। এমনকি জিনকে কাঁদতে দেখে আধিয়া উল্টে তাকে সান্ত্বনা দিতে যায়। তখনই সে বুঝতে পারে যে সে জিনের হাতের উপর হাত রেখেছে এবং মনে মনে ভাবে যে সে এখনই তাকে ধরে ফেলবে। কিন্তু এটা আর হয় না। তার আগেই জিনটি গায়েব হয়ে যায়। তাই তো জিনকে বন্দি করার জন্য এবার সে অন্য কারোর সাহায্য নেবে বলে ঠিক করে। তাই তো সে সরাসরি সিথিকে কল করে। সিথি ওই সময় গোসল করছিল। আরাফ আধিয়ার সাথে কথা বলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় ভূত বাংলোয় যাওয়ার জন্য। তবে সিথি এই কাজ করতে চাইছিল না, যেটাকে সম্পূর্ণভাবে ইগনোর করে আরাফ এই কাজটিকে একসেপ্ট করে নেয়। এই ব্যাপারে জানানোর জন্য সে কল দেয় আইমানকে। আইমান এবং লিও তখনও পর্যন্ত পুরো জঙ্গল জুড়ে ওই জিনের তাড়া খাচ্ছিল। এরই মাঝে আরাফ আইমানকে কল করে এই নতুন প্রজেক্টের ব্যাপারে জানায়, যেটা শুনে আইমান তো খুবই খুশি হয়ে যায়। কেননা ওই ভূত বাংলোর ব্যাপারে সে আগে থেকেই জানতো। সে কেন, সকলেই জানে, কেননা সেটা অলরেডি ভাইরাল একটা ভিডিওর মাধ্যমে সকলে দেখেছিল। তাই তারা নিজেরা ফেমাস হয়ে যাবে এই খুশিতে আইমান তখনই সবকিছু একসেপ্ট করে নেয়। আগামীকালই তারা যাবে ওই বাড়িতে। আর এই ব্যাপারটা সে দৌড়ে গিয়ে লিওকেও জানায়। তবে আগে তো এই লেম্পার হাত থেকে নিজেদের পিছু ছাড়াতে হবে। তাই তো তারা এবার বুদ্ধি খাটিয়ে পৌঁছে যায় তাদের ভ্যানের কাছে, যেখানে ওই মেশিনটি ছিল, যার সাহায্যে জিনদেরকে বন্দি করা যাবে। তারা দ্রুত মেশিনটি এনে সামনে অ্যাক্টিভ করে দেয়, যাতে করে জিনটি তাদের পিছু করতে করতে সেখানে আসা মাত্রই ওই মেশিনে বন্দি হয়ে যায়। আমরা দেখতে পাই জিনটা এমনি এমনি তাদের পিছু করছিল না, বা সে তাদের কোনো ক্ষতিও করতে চাইছিল না। সে তো বরং তাদের ফেলে আসা ওই বোতলটি ফিরিয়ে দেওয়ার জন্য তাদের পিছু করছিল। তবে বেচারা জিন মেশিনের কাছে আসতেই মেশিনের ভেতরে ঢুকে যায়। এভাবেই সে বন্দী হয়ে যায় ওই মেশিনে। এতে করে আইমান এবং লিও খুবই খুশি হয়, কেননা তারা তাদের উদ্দেশ্যে সফল হয়েছিল। এখন পরদিন সকালেই সিথি সহ সকলে পৌঁছে যায় ওই ভুতুরে বাংলোর সামনে। সেখানে পৌঁছাতেই উপরে ব্যালকনিতে সিথি ওই জিনকে দেখতে পায়, যাকে দেখে সিথি এক নাগাড়ে তার দিকে তাকিয়েছিল। তখনই আরাফ তার হুঁশ ফেরায়। তবে সিথি আরাফকে কিছুই বলে না। এরপর বাড়ির ভেতরে ঢোকার সময় হঠাৎই সে অদ্ভুত কিছু অনুভব করে, যেন অদ্ভুত এক মায়াজালের ভেতরে সে প্রবেশ করছে। এই শক্তির কারণে সিথির শরীর খারাপ লাগতে শুরু করে। সে এই জিনের এনার্জি কিছুতেই সহ্য করতে পারছিল না। এমনকি সিথির সাথে সাথে এক মুহূর্তের জন্য মনে হয় আরাফও যেন এই এনার্জি অনুভব করতে পারছে, কিন্তু সে তো আসলে মাছি তাড়াচ্ছিল। এখন এরই মাঝে ভেতরে চলে আসে আইমান এবং লিও। তারা চারজন মিলে কথা বলছিল। এমন সময় সেখানে আসে এই বাড়িরই একজন কাজের লোক, যার নাম ছিল সিমু। সিমু এখানে তাদেরকে জুতা পরে ঢোকার জন্য বকাঝকা করতে থাকে, অথচ সে নিজেও ঘরের ভেতর জুতা পরেছিল।
তারা এই নিয়ে মজা করছিল। এরই মাঝে সেখানে আসে আধ্যা। আধ্যা তাদেরকে ফ্রেশ হয়ে নিতে বলে এবং নিজে ডিনারের প্রস্তুতি নেয়। রাতে খাবারের আগে সে তাদেরকে জানায় যে সে এই বাংলোটি কিভাবে পেল। মূলত তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করার আগেই এই বাংলোটি তাকে গিফট করেছিল। সে আরো বলে এই বাংলোটি তার হাজবেন্ড অনেক আগে কিনেছিল এবং এখানে সে অতীতে তার এক্স ওয়াইফের সাথে থাকতো, অর্থাৎ তার হাজবেন্ডের এর আগে একটা বিয়ে ছিল। এখন সে রয়েছে থাইল্যান্ডে। কিছুদিনের ভেতরই সে নিজে এখানে আসতে চলেছে। এখন আরাফ তাকে একটা প্রশ্ন করে যে এই বাংলোর সব থেকে ভয়ানক অথবা খারাপ অনুভূতি তার কি ছিল। উত্তরে আধিয়া তাকে একটা ঘটনার কথা খুলে বলে। গতরাতে তার হাজবেন্ড তার জন্য একটা গিফট পাঠিয়েছিল। এই ড্রেসটি গিফটে পেয়ে সে ভীষণ খুশি ছিল। এমন সময় আয়নার সামনে গিয়ে সে দেখতে পায় ড্রেসের পেছনে কাটা। সে এটার কারণ খুঁজে পাচ্ছিল না। এমন সময় সে পেছনে ওই জিনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যার হাতে ছিল একটি ক্যাঁচি, অর্থাৎ ওই জিন বা আত্মা, যাই বলা যায় না কেন, সেটা কোনোভাবেই আধ্যাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। সিথি জানতে চায় যে ওই জিন বাইরে থেকে আসা গেস্টদেরকে কিভাবে ডিস্টার্ব করে। সে কি ইলেকট্রিক লাইটগুলো ফ্লিকার করে? উত্তরে আধ্যা বলে এর থেকেও অনেক বেশি কিছু। যা শুনে এবার তারা চলে যায় এই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে। সিথি এই বাড়ির ভেতর এক অদ্ভুত মিউজিক শুনতে পায়, যে সুর অন্য কেউ শুনতে পারছিল না। সে এই মিউজিকের সাথে ওই জিনকে খোঁজার চেষ্টা করছিল। আধ্যা এইসবের কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন আরাফ তাকে ব্যাপারটা বুঝিয়ে বলে। এই সময় আরাফের হাতে আধ্যা ওই পুতুলটিকে দেখতে পায়, যেটা প্রথম থেকেই আরাফ নিজের সাথে করে ঘুরে বেড়াচ্ছিল। এর কারণ আধ্যা জিজ্ঞাসা করে। তখন আরাফ বলে যে এটা তাদের সমাধান করা সবথেকে বড় কেসের প্রমাণ। এই পুতুলটির নাম আনুবেল এবং আনুবেলের ভেতরে রয়েছে একটা ভয়ঙ্কর জিন। যা শুনে আধ্যা এই বক্সের গায়ে হাত দিতে গেলে আরাফ তাকে বাধা দেয়, কেননা তার মতে এটা খুবই ভয়ঙ্কর একটা পুতুল, যেটা যে কোনো মানুষের উপর আক্রমণ করে তাদের ভালোবাসার মানুষকে কেড়ে নেয়। যা শুনে আধ্যা ভীষণ ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে তাহলে আরাফ কেন এই পুতুলটিকে এখানে নিয়ে এসেছে। উত্তরে আরাফ বলে যে এই পুতুলটি যতক্ষণ পর্যন্ত এই কাচের বাক্সে বন্দী আছে ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। এখন ওই সময় কেয়ারটেকারের সাথে সিমও বাইরে ছিল, যেখানে সিমও কিছু কাজের জন্য বাইরের দিকে চলে যায়। কেয়ারটেকার তখন একাই বাড়িতে ফিরে যাচ্ছিল। তবে বাংলো থেকে বের হতেই সে তার সামনে ওই জিনকে দেখতে পায়। সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না, আর এরপর সে দেখতে পায় ওই জিন ভয়ানকভাবে তার দিকে তাকিয়ে আছে। যদিও সে জানতো না যে এটা জিন নাকি মানুষ, তাই সে তার সাথে কথা বলার চেষ্টা করে, যেটাকে ইগনোর করে ওই জিন ভেতরে চলে যায়। কেয়ারটেকারও এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওই জিন সরাসরি গিয়ে পৌঁছায় সিমুর কাছে, যে কিনা তখন রান্নাঘরে ছিল। সিমু বাজারের হিসাব করছিল, যেখানে দুটো পাত্রে লবণ ছিল। তবে পর মুহূর্তে এসে দেখতে পায় সেখানে একটা পাত্রে লবণ রয়েছে, অন্য পাত্রে শুধুমাত্র মুখটাই সেখানে পড়ে আছে। সে দেখতে পায় সিনকের কাছেই দাঁড়িয়ে আছে ওই জিন, যে কিনা ওই লবণটি ফেলে দেয় সিনকের ভেতরে। যা দেখে সে বুঝতে পারে ওই জিন তাকে কি বোঝাতে চাইছে। তাই তো সে অন্য কৌটাটা নিয়েও জিনের কাছে যায় এবং বলে যে সে বুঝতে পেরেছে জিন এই লবণ পছন্দ করে না। একথা বলে সে জিনের হাতে লবণটি তুলে দেয়। এতে করে জিন খুশি হয়ে তার হাত থেকে লবণটি নিয়ে ফেলে দেয়। অন্যদিকে ওই সময় আইমান এবং লিও একটা ঘরে ক্যামেরা লাগাচ্ছিল। তারা দেখতে পায় ক্যামেরায় সেখানে ওই জিনটিকে দেখা যাচ্ছে, তবে খালি চোখে দেখা যাচ্ছে না। তাই তো লিও ক্যামেরার দিকে তাকিয়ে ওই জিনটির উদ্দেশ্যে কথা বলতে থাকে। তখনই ক্যামেরার মধ্য থেকে একটা হাত বের হয়ে তাকে থাপ্পড় মারে। এতে করে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। লিও আইমানকে ঠেলে দিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। তার পিছু পিছু আইমানও চলে যায়। এমন সময় দরজায় নক হয়। তারা সকলে গিয়ে পৌঁছায় মেন দরজার কাছে, যেখানে তারা কেউই দরজা খুলতে সাহস পাচ্ছিল না। এত রাতে আবার কে আসলো? দরজা খুললে দেখা যায় দুজন মেয়ে এসেছে। মেয়ে দুজনের নাম ছিল উরা এবং আয়ু। তারা আসলে অনেকদিন আগেই এই রিসর্ট বুক করে রেখেছিল, এমনকি তারা এর জন্য অ্যাডভান্স পে পর্যন্ত করেছিল। আর যখনই আধিয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এখন রিসর্টের অবস্থা ভালো না এবং সাময়িক সময়ের জন্য এটা বন্ধ, সেই সাথে অ্যাডভান্স টাকাও তাদেরকে ফেরত দেওয়া হবে, তবুও মেয়ে দুটো রাজি হয় না। তারা এটা বলে ভয় দেখায় যে তারা খারাপ রিভিউ দিবে। ফলে আধিয়া আর কিছুই করতে পারে না। না তো সে তাদেরকে বলতে পারছিল এই বাড়িতে থাকা জিনের ব্যাপারে, তাহলে এমনিতেই রেপুটেশন খারাপ হয়ে যেত। এর উপর আবার এখন তাদের বাধ্য হয়ে এখানে থাকতে দিতে হচ্ছিল। পরদিন সকালে খাবার টেবিলে বসে আয়ু জানায় যে গতকাল রাতে সে নাকি এক ভয়ানক স্বপ্ন দেখেছে,
যে স্বপ্নে সে একজন থাই মহিলাকে দেখেছে, যে কিনা থাই ভাষায় কিছু একটা বলে তাকে হুমকি দিচ্ছিল। এই কথা শুনে তাদের আর বুঝতে বাকি থাকে না যে ওই জিন আয়ুকে দেখা দিয়েছে। তবে ওরার মনে হচ্ছিল এইসব দুঃস্বপ্ন, আর এটাতেই সমর্থন জানায় বাকিরাও। এখন তাদের দুজনের আজকের প্ল্যান ছিল বাইরে পাহাড়ে ঘোরাঘুরি করা। একথা শুনে লিও বলে যে সে আশপাশটা ঘুরে দেখাবে, আর এর জন্য সে তাদের কাছ থেকে কোনো রকম টাকাও নিবে না। একথা শুনে তারা ভীষণ খুশি হয়ে যায়। তবে আয়ুর মনে তখনও পর্যন্ত সবকিছু নিয়ে সন্দেহ চলছিল। এর উপর আবার তারা সিঁড়ির কাছে আসা মাত্রই সেখানে থাকা লাইটটি আপনা আপনি জ্বলে যায়, যা দেখে আয়ুর সন্দেহ হয়। এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করলে আধিয়া বলে যে এটা সেন্সর লাইট, এখানে কেউ আসলেই এটা জ্বলে ওঠে। তখন আয়ু বলে যে তারা তো সিঁড়িতে ওঠেইনি। ব্যাপারটা কোনো মতে সামলে নেয় লিও এবং তাদেরকে দ্রুত রেডি হয়ে নিতে বলে। আর তারা বেরিয়ে যেতেই সিথিরা একটা রিচুয়াল শুরু করে, যে রিচুয়ালে আধিয়া নিয়ে এসেছিল এই বাড়ির সবথেকে পুরাতন একটি অ্যান্টিক পিস। যে নেকলেসটি স্পর্শ করে সিথি এবং আধিয়া একে অপরের হাত ধরে, আর এরপর সিথি আধিয়ার চোখ বন্ধ করতে বলে। এভাবেই তারা পৌঁছে যায় জিনদের দুনিয়াতে, যেটি আমাদের মতোই দেখতে, তবে সেটা একটা আলাদা ডিমেনশন ছিল। সেখানে সিঁড়ির উপরের অংশে দাঁড়িয়ে ছিল ওই জিন, যার কাছ পর্যন্ত যেতেই সে ভয়ানকভাবে তাদের দিকে তাকিয়ে পড়ে, যা দেখা মাত্রই তাদের দুজনেরই বাস্তব পৃথিবীতে জ্ঞান ফিরে আসে। এই জিনকে দেখে সিথি পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। সে বলে জিনটি প্রচণ্ড রেগে আছে, খুবই শক্তিশালী এবং ভয়ানক একটা জিনের সাথে তারা কিভাবে লড়াই করবে। তাই তো আধিয়া তখনই তার হাজবেন্ডকে কল করে এবং তাকে দ্রুত ফিরে আসতে বলে, কেননা এইভাবে ফোনে সে তাকে সবটা জানাতে চাইছিল না। তার হাজবেন্ড জানায় তার ফিরে আসতে 1 সপ্তাহের মতো সময় লাগবে, তবে তার আগেই সে চেষ্টা করবে। এখন ওই রাতে আমরা রাস্তায় ওরা এবং আয়ুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যাদেরকে খুব বড় মুখ করে নিয়ে বেরিয়েছিল লিও। তবে পথেই তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তাদের ঘোরার পরিকল্পনা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছিল। ব্যাপারটা নিয়ে ওরা এবং আয়ু দুজনই বিরক্ত ছিল, তবে তারা লিওকে কিছুই বলতে পারছিল না। এখন এতক্ষণ ধরে সময় নষ্ট করার পর লিও ফাইনালি গাড়ি ঠিক করার জন্য একজন লোক ডাকায়। লোকটি যখনই জানতে পারে যে আধিয়ার বাড়িতে তারা যাচ্ছে, তখন সে ওই ভুতুরে বাড়ির ব্যাপারে ওরা এবং আয়ুকে বলতে চায়। তবে বারবার কল আসার কারণে সে তাদেরকে কিছুই বলতে পারে না। অন্যদিকে বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আইমান একা একা রান্নাঘরে হাত ধুতে গিয়েছিল, যেখানে সিঙ্ক থেকে হঠাৎই পানি পড়া বন্ধ হয়ে যায়। তাই সে সিমুকে ডাক দেয় সেটা ঠিক করার জন্য। পানির লাইনটি চেক করতেই তারা দেখতে পায় সেখানে আটকে রয়েছে একটা লম্বা চুল। শুধুমাত্র চুল নয়, এই পানির ছোট্ট পাইপের ভেতর থেকে বেরিয়ে আসে একে একে একটা গ্লাস, একটা বালিশ, এই সব কিছু। এমনকি তারা তো একজন আস্ত মানুষকে এর ভেতর থেকে বেরিয়ে নিয়ে আসে, যাকে ওই জিনি এর মধ্যে আটকে রেখে দিয়েছিল। এতদিন পর মুক্ত হতে পেরে লোকটি ভীষণ খুশি হয়ে যায়। এখন এরপর ফাইনালি পানির ট্যাপ থেকে পানি পড়তে শুরু করে, তবে আইমান হাত ধুতে গেলে সেটা আবারও বন্ধ হয়ে যায়। আইমান তখন সেখান থেকে দেখার চেষ্টা করে যে ভেতরে আর কেউ আটকে আছে কিনা। ঠিক তখনই পানিটি আবারও চালু হয়ে যায়। অন্যদিকে ওই সময় ড্রয়িং রুমে বসেছিল আধিয়া, সিথি এবং আরাফ। আইমান ভয় পেয়ে দৌড়ে আসে তাদের কাছে। তারা সবাই মিলে কিচেনে যেতেই যাবে, এমন সময় মেন দরজায় নক হয়। আইমান এবারও দরজা খুলতে ভয় পাচ্ছিল, তাই আধিয়া যায় দরজা খুলতে। তখনই ভেতরে প্রবেশ করে ওরা এবং আয়ুর সাথে লিও। তারা ভেতরে প্রবেশ করতেই আইমান লিওকে বলতে শুরু করে যে কিচেনে তার সাথে কি ঘটনা ঘটেছে। তবে সময় থাকতে আরাফ তাকে থামিয়ে দেয়। লিও তখন সবটা বুঝতে পারে এবং বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এতে করে ওরা এবং আয়ু কিছুই বুঝতে পারে না এবং তারা রুমে চলে যায় ঘুমানোর জন্য। তারা চলে যাওয়ার পর লিওকে নিয়ে তারা সকলে একসঙ্গে বসে পড়ে এবং ওই জিনের থেকে কিভাবে মুক্তি পাবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে শুরু করে। সিথি সবাইকে বলে আজ রাতেই যা করার করতে হবে, কিন্তু তখনই আধিয়া বলে ওঠে যে দুজন গেস্ট বাড়িতে এসেছে, তারা যদি এই সব কিছু দেখে ফেলে। তখন লিও তাদেরকে আশ্বস্ত করে বলে যে তারা কিছুই টের পাবে না, কারণ তারা দুজনেই প্রচণ্ড ক্লান্ত। সারাদিন লিও তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে এবং বিভিন্ন ফেমাস ফুডও খাইয়েছে। একথা শুনে এবার সবাই লিওর উপর ক্ষিপ্ত হয়ে যায়, কারণ আজকে সারাদিন সব কাজকর্ম ফেলে দিয়ে সে এইসব করে বেরিয়েছে। আধিয়া তখন সবাইকে থামিয়ে বলে যে নিজেদের মধ্যে ঝামেলা না করে বরং জিনটার কাছ থেকে কিভাবে দ্রুত মুক্তি পাওয়া যায় সেটা নিয়ে ভাবতে। এখন কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা সবাই আধিয়াকে সিলেক্ট করে নেয়।
ওই জিনটির সঙ্গে কথা বলার জন্য। তাকে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হয় এবং সিথি তাকে বলে চোখ বন্ধ করতে। সিথি এখানে কিছু দোয়া কালাম পড়ে এবং আধিয়াকে দেখানো হয় যে কিনা পৌঁছে গিয়েছিল ওই জিনদের দুনিয়াতে, যে কিনা সবাইকে ডাকতে থাকে এবং স্পর্শ করার চেষ্টাও করে, কিন্তু সে ব্যর্থ হয় কারণ তার শরীর তখনও পর্যন্ত ওই চেয়ারের উপর বসেছিল এবং তার শরীর থেকে সে আত্মারূপে বেরিয়ে এসেছিল। এখন ওই জিনটা আধিয়াকে জিজ্ঞাসা করে যে সে কি চায়, সে কেন তার পিছু ছাড়ছে না, এই বাড়িটা তার। জিনটি যেন এখান থেকে বেরিয়ে যায়। একথা শুনে জিনটি রেগে যায় এবং আধিয়ার উপর ভয়ঙ্করভাবে তেড়ে এসে হামলা করে। বাস্তব দুনিয়াতে আধিয়াকে ছটফট করতে দেখে আইমান, সিথি, আরাব এবং লিও এটা বুঝে যায়। এমন সময় সেখানে আয়ু চলে আসে, যা দেখে সবাই অনেক বেশি ঘাবড়ে যায় এবং আধিয়াকে লুকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এত চেষ্টার পরও আয়ুর নজর তারা এড়াতে পারে না। সে তাদেরকে জিজ্ঞাসা করে আধিয়ার কি হয়েছে। সবাই বলে যে আধিয়ার ঠান্ডা লেগেছে, এ কারণেই সে গলা ধরে ছটফট করছে। লিও আয়ুকে জিজ্ঞাসা করে যে এত রাতে সে এখানে কি করছে। আয়ু মূলত গোপনে তাদের উপর নজর রাখতে এসেছিল, তাই তো সে এখানে কথা ঘুরিয়ে বলে যে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে এসেছে। একথা বলেই সে নিচে ওয়াশরুমে চলে যায়। এমনিতেই তাদের কাছে খুব একটা সময় ছিল না, এর উপর আবার আয়ুর সন্দেহ। সিথি ঠিক করে যে সে নিজেও জিনদের দুনিয়াতে যাবে এবং ওই জিনের হাত থেকে আধিয়াকে বাঁচিয়ে নিয়ে আসবে। অন্যদিকে আয়ুকে দেখানো হয় যে কিনা ওরাকে গিয়ে সবটা বলে দেয়। ওরাও এখানে তার কথাগুলো সিরিয়াসলি নেয় এবং বলে যে হয়তো বা বাসার ভেতরে থাকা সকলে সিরিয়াল কিলার, তারা সবাই তাদেরকে এখানে এনেছে মেরে ফেলার জন্য। আয়ু এই বিষয়টা গভীরভাবে ভাবতে শুরু করে। তখনই ওরা অট্টহাসিতে হেসে ওঠে। এর মানে এতক্ষণ যাবৎ ওরা মজা করছিল, যে ব্যাপারটা নিয়ে আয়ু খুবই বিরক্ত হয়। দৃশ্য পরিবর্তিত হয় এবং সিথিকে দেখানো হয় যে কিনা জিনটির কাছে পৌঁছে আধিয়াকে ছাড়ানোর চেষ্টা করছিল। তখনই জিনটি সিথিরও গলা চেপে ধরে, ফলে সে আধিয়াকে বাঁচাতে এসে নিজেই আটকে পড়ে যায় জিনটির কবলে। সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিল না। তখনই বাকিদের দেখানো হয়, যারা কিনা সিথির এই অবস্থা দেখে বুঝতে পারে যে সিথিও বিপদে রয়েছে। এমন সময় আয়ুকে দেখানো হয় যে কিনা আবারও তাদের কাছে চলে এসেছিল। এবার সে সিথিকেও আধিয়ার মতো অবস্থায় দেখে আরো বেশি সন্দেহ করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে সিথির এবার কি হয়েছে। তখন তার উত্তরে আরাব বলে যে তারা দুজন ঘুমের ঘরে রয়েছে এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখে এমন ছটফট করছে। আয়ু এটা শুনে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে দুইজনই কি তাহলে একই স্বপ্ন দেখছে। তখন লিও তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে আবারও কেন এসেছে। একথা শুনে আয়ু এবার একটু ঘাবড়ে যায় এবং বলে সে এবার পানি খেতে এসেছে, যার উত্তরে লিও বলে যে পানি কিচেনে আছে, যেটা নিচেই, তাই তার উপরে আসার কোনো প্রয়োজন নেই। লিও তাকে রান্নাঘরে পানির জায়গাটা দেখিয়ে দিতে চাইছিল, তবে আইমান তাকে আটকে নেয় এবং সে নিজেই আয়ুকে রান্নাঘরে যাওয়ার রাস্তা বলে দেয়। এখন আর কোনো বাহানা না পেয়ে আয়ুও সেখান থেকে চলে যায়। আরাফ আইমানকে বলে যে সেই একমাত্র জানে যে কিভাবে সিথি হিপনোটাইজড করে, তাই আইমান লিও এবং আরাফকে সিথি এবং আধিয়ার কাছে পাঠাতে বলে, যাতে করে তারা দুজন মিলে তাদেরকে সাহায্য করতে পারে। আইমান যদিও কনফিউজ ছিল, তবুও সে সিথির মতো করে চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে লিও এবং আরাফ ওই দুনিয়াতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সিথি এবং আধিয়াকে জিনটি গলা চেপে মেরে ফেলার চেষ্টা করছে। তারা প্রথমে জিনটির হাত ছাড়ানোর চেষ্টা করে, তবে এই কাজে ব্যর্থ হয়ে তারা ঠিক করে যে তারা পা ধরে টেনে জিনটিকে সরিয়ে নিবে, কিন্তু পায়ের কাছে যেতেই জিনটি তাদের উপরই দাঁড়িয়ে পড়ে। এতে করে তারা দুজনই জিনটির কবলে আটকে পড়ে যায়। জিনটির দুই হাতে আটকে ছিল সিথি এবং আধিয়া, অন্যদিকে দুই পা দিয়ে পিষে রেখেছিল আইমান এবং লিওকে। এদিকে বাস্তব দুনিয়াতে আইমান দেখতে পায় যে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, তারা কেউই বেরিয়ে আসতে পারছে না, তাই তো সে তাদেরকে ওই দুনিয়া থেকে বের করার জন্য দ্রুত গিয়ে মোজা নিয়ে আসে এবং সেটা সিথিকে শোকাতেই সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরে আসে। একইভাবে আইমান তার মোজা আধিয়া এবং আরাফকেও শোকায়, তাদেরও জ্ঞান ফিরে আসে। তবে লিওর কাছে এটা কোনো গন্ধই লাগছিল না, তার কিছুতেই জ্ঞান ফিরছিল না, যা দেখে আরাফ এবার নিজের পা তাকে শোকায়। এতে করে লিওরও জ্ঞান ফিরে আসে। তখনই সেখানে চলে আসে আয়ু। আয়ু তাদেরকে বলতে থাকে যে সে সবটা বুঝে ফেলেছে। সে এটাও বুঝে গিয়েছিল যে তারা আসলে একটা প্যারানর্মাল গ্রুপ এবং তারা আধ্যার এই রিসর্টে এসেছে রিসর্টটিকে জিনের হাত থেকে মুক্ত করতে। অর্থাৎ সে বুঝে গিয়েছিল এই রিসর্টে আসলেই কোনো সমস্যা আছে। তখন সেখানে থাকা সকলে তাকে ভুল বোঝাতে শুরু করে,
কিন্তু আয়ু তাদের কোনো কথাই শোনে না। এমনকি সে তো অ্যানোবেলের ওই পুতুলটিকে দেখতে চাইছিল, কেননা তার মনে হচ্ছিল ওই পুতুলেই রয়েছে সব রহস্য। তবে পুতুলটি বের করতে গিয়ে সে পুতুলটির বক্সটি ভেঙে ফেলে। এর ফলে ভয়ানক আওয়াজ শুরু হয়ে যায়, যেটা শুনে সে ভয় পেয়ে রুমে ওরার কাছে চলে যায়। সেখানে গিয়ে সে ওরাকে বলে যে আজই তারা এই রিসর্ট থেকে চলে যাবে। তবে তার সামান্য সন্দেহের কারণে ওরা এখান থেকে যেতে চাইছিল না, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না যে এখানে ভুতুরে কোনো কারবার আছে। আয়ু এতে করে অনেকটা রেগে যায় এবং তাকে জোর করতে থাকে যাতে করে সে বাইরে এসে দেখে যে বাইরে কি হচ্ছে। ওরা ঘুমের মধ্যে থেকে উঠে কিছুতেই বাইরে যেতে রাজি হচ্ছিল না, যে কারণে আয়ু এবার জোর করে তাকে টেনে নিয়ে যায়, যেখানে বাইরে গিয়েই সে অবাক হয়ে যায়, কেননা সে দেখতে পায় সকলে একসাথে বসে গেম খেলছে। একটু আগেই যারা কিনা প্যারানর্মাল এক্সপেরিমেন্ট করছিল তারা এমন ভাব করতে থাকে যেন তারা অনেকক্ষণ যাবৎ এখানে বসে গেম খেলছে। এতে করে ওরা উল্টে আয়ুর উপরই রেগে যায়। আয়ু যখন দেখতে পায় তার বান্ধবী তার কথাই বিশ্বাস করছে না, তখন সে রেগে মেগে নিজের রুমে চলে আসে। অন্যদিকে ওরা তাদের সাথেই গেম খেলতে শুরু করে। এদিকে রুমে থাকা আয়ুকে দেখানো হয় যে কিনা অনেক বেশি রেগেছিল। তখনই সে সোফার উপর ওই ডলটিকে দেখতে পায় এবং রেগে ডলটি ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই ডলটিকে দেখানো হয় যেটা কিনা বেডের উপর গিয়ে পড়েছিল এবং সেটা রূপ নিয়েছিল একজন আসল মানুষের, বা হতে পারে ডলটির ভেতরে থাকা ওই জিনটি নিজের আসল রূপে চলে এসেছিল। এখন আয়ু রুমে বসে একটা হরর মুভি দেখতে শুরু করে, যেখানে একটা ভূতের ফানি সিন চলছিল। এই ফানি মুভি দেখে ওই জিনটাও সেখানে চলে আসে। সেই সাথে আসে আনোবেল নামের ওই ডলটির ভেতরে থাকা জিনটিও। আয়ু তাদেরকে লক্ষ্য করে না। অন্যদিকে দুজন কেয়ারটেকারকে দেখানো হয়, যারা কিনা বাড়ির বাইরে থাকা লাইটটি ঠিক করতে এসেছিল। মজার ব্যাপার হলো সিমু যখনই লাইটটা খুলে হাতে ধরছিল তখনই সেটা জ্বলে উঠছিল, অথচ সেটা যখন সে বিদ্যুতের সাথে কানেক্ট করছিল তখন আর সেটা জ্বলছিল না, যা দেখে সিমু অবাক হয়ে যায়। তবুও কোনো মতে লাইটটা ঠিক করে তারা যখন চলে যাচ্ছিল তখন তারা দেখতে পায় ওই পুতুলে থাকা ছোট্ট জিনটাকে, কিন্তু তারা বুঝতে পারে না যে ওটা আসলে জিন কিনা। এরপর সিমু তাকে খুব ভালোভাবে চিনে যায় যে এই ছোট্ট মেয়েটাই হলো ডলে থাকা সেই জিন। তখন তারা দুজনই ভয়ে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং দেখা যায় আইমান এবং আধিয়াকে, যারা কিনা ওরাকে নিয়ে আলোচনা করছিল, কারণ সে তাদের সবার সাথে মিলে গেম খেলছিল। তাকে দ্রুত এখান থেকে সরানো দরকার। এ কারণে আধিয়া ওরাকে একটা স্পেশাল কফি খাওয়াতে চাইছিল, যা শুনে আইমান বলে আধিয়া আসলে কি চাইছে। তখন আধিয়া বলে যে সে ওরার কফিতে স্লিপিং পিল মিশিয়ে দিবে, যেটা খেয়ে সে ঘুমিয়ে পড়বে। অন্যদিকে সিথিকে দেখানো হয় যে কিনা আয়ুকে খোঁজার জন্য উপরে যাচ্ছিল। তখন সে ওই ডলে থাকা জিনটিকে দেখতে পায়, তাই সে অনেকটা ঘাবড়ে যায় এবং দ্রুত আয়ুকে খুঁজতে শুরু করে, কেননা সে বুঝতে পারছিল নিশ্চয়ই ওই জিন আয়ুর কোনো ক্ষতি করতে চলেছে। এদিকে আধিয়া এবং আইমান সবার জন্য কফি নিয়ে যায়, কিন্তু ওরা জানায় যে সে কফিই খায় না। তখন ভুলবশত তার ওই কফিটি খেয়ে নেয় লিও। আইমানরা তাকে আটকানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। সে ওই কফিটা খেয়ে তখনই ঘুমিয়ে পড়ে। এমন সময় সবাইকে ডাকতে শুরু করে সিথি, কেননা আয়ুর উপর ভর করেছিল কোনো এক জিন। সেখানে গিয়ে তারা দেখতে পায় আয়ু ডান্স করছে, যেটা দেখে বাকিরা বুঝতে পারে যে আয়ু আসলে ওই জিনটার বশে রয়েছে। তখন আধিয়া ওরাকে সব সত্যটা বুঝিয়ে বলে যে তাদের বাড়িতে একটা জিন আছে, আর ওই জিনটাই আয়ুকে দিয়ে এমন কাজ করাচ্ছে, যেটা শুনে ওরা একদমই বিশ্বাস করে না। তার মনে হচ্ছিল যেহেতু কাল তার জন্মদিন, তাই হয়তো বা আয়ু তাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে, যে কাজে তাকে সাহায্য করছে আধিয়ারা। এখন সিথি এই কথা শুনে বুঝতে পারে যে ওরাকে এখন সত্যটা দেখানো জরুরি, তাই সে তার ওই রিচুয়ালের মাধ্যমে এবার ওরাকে পাঠিয়ে দেয় জিনদের দুনিয়াতে, যেখানে ওরা দেখতে পায় আয়ুর পেছনে ওই জিন দাঁড়িয়ে আছে এবং সেই আয়ুকে দিয়ে এই ডান্স করাচ্ছে, যা দেখে ওরা তো একদমই ভয় পেয়ে যায়। সে ভয়ে কিছু বলতেও পারছিল না। তখন আধিয়া ওরাকে নিয়ে নিচে চলে আসে। তারা নিচে আসতেই সেখানে লিওর কাছে ওই ডলের জিনটাকে দেখতে পায়, যে কিনা তার মাথায় হাত বুলাচ্ছিল। এটা দেখে আধিয়া এবং ওরা এত বেশি ভয় পেয়ে যায় যে তারা অন্য রুমে গিয়ে লুকিয়ে পড়ে। তবে সেখানেও ওই পুতুলের জিনটা চলে আসে, যা দেখে তারা দুজনই সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা সিমুকে দেখতে পাই,
যে কিনা তার সাথে থাকা অন্য কেয়ারটেকারকে একটা রুমের ভেতরে আটকে রেখেছিল। আসলে ওই জিনটাকে দেখার পর থেকেই তার মনে হচ্ছিল যে হয়তো বা ওই কেয়ারটেকারও কোভিডে আক্রান্ত হয়েছে। এই কারণেই সে তাকে আটকে রেখেছিল। কেয়ারটেকারও তার সব কথা মেনে নিচ্ছিল। অন্যদিকে সিথি, আরাফ এবং আইমানকে দেখা যায়, যারা কিনা একসাথে ওই জিনটাকে খুঁজছিল। তখন আধিয়া বলে যে তারা যে ঘরে আছে সেখানে একটা পেন্টিং আছে যেটা তার হাজবেন্ডের তৈরি করা। তাই জিনটিকে খোঁজার সময় আধিয়া তাদেরকে সাবধান করে দেয় যে তারা যেন ওই পেন্টিংটা না ধরে। সে এও বলে যে তার হাজবেন্ড পেন্টিং এর ওপর থেকে ওই কাপড়টি সরাতেও নিষেধ করেছে। অন্যদিকে উরা এবং আয়ুকে দেখা যায়, যারা কিনা ড্রয়িং রুমে ছিল। সেখানে ঔষধের প্রভাব কাটায় লিওর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই সে ঘুম তাড়ানোর জন্য আবারও কফির বাকি অংশটুকু খায়, যার ফলে সে আবারও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সিথিরা ওই জিনের সিগন্যাল অনুযায়ী পুরো বাড়িতে তাকে খুঁজে বেড়াচ্ছিল। তারা যখন ওই পেন্টিং রুমে যায় তখন ভুলবশত আইমানের পায়ের ধাক্কা লেগে একটা পেন্টিংয়ের উপর থেকে কাপড় পড়ে যায়। সে লক্ষ্য করে ওই পেন্টিংয়ে রয়েছে সাদা পোশাক পরা একজন মেয়ে। যেহেতু আধিয়া তাকে নিষেধ করেছিল যে কোনো পেন্টিংয়ের কাপড় যেন না সরে, তাই সে দ্রুত ওই পেন্টিংটি ঢেকে দিতে চায়। আবারও সেই কাপড়টি পড়ে যায়। তখন দেখা যায় মেয়েটি যেভাবে ছিল সেইভাবে আর নেই, সে অন্যভাবে দাঁড়িয়ে আছে। এটা মূলত ওই জিনের পেন্টিং ছিল। তবে যেহেতু একমাত্র আইমানি এখনো পর্যন্ত ওই জিনকে দেখেনি, তাই সে চিনতে পারে না। সে বারবার পেন্টিংটি ঢেকে দেওয়ার চেষ্টা করছিল আর বারবারই ওই পেন্টিংটি বদলে যাচ্ছিল। একটা পর্যায়ে দেখা যায় পেন্টিংয়ে আঁকা চেহারাটা যেন মুছে গিয়েছে, যা দেখে সে ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে আসে বাকিদের কাছে। সিথি অনুভব করতে পারছিল যে ওই জিন আশেপাশেই আছে, তবে সে কোথায় আছে এটা সে অনুভব করতে পারছিল না। এমন সময় আইমান তার কাছে জিজ্ঞাসা করে যে মেয়েটি কি সাদা রঙের কাপড় পরা, সে কি থাই মানুষের মতো দেখতে, তার কি চুলগুলো কালো? সবগুলোর উত্তর হ্যাঁ হলে এরপর সে ভয়ে ভয়ে কাঁদতে শুরু করে এবং বলে যে সে ওই মেয়েটিকে দেখেছে, তাও আবার আধিয়ার হাজবেন্ডের আঁকা ওই পেন্টিংয়ে। তাদের পাশেই পেন্টিংটি রাখা ছিল, যা থেকে বেরিয়ে আসে ওই জিনটি, যাকে এইভাবে বেরিয়ে আসতে দেখে তারা ভীষণ ঘাবড়ে যায়। তবে পেন্টিং এর একটা স্থানে তার কাপড় আটকে যায়, ফলে সে যতটা ভয়ানকভাবে বের হতে চাচ্ছিল সেটা সে পারে না। সিথিরাও সেখানে দাঁড়িয়ে তার এই কর্মকাণ্ড দেখতে থাকে। এই দৃশ্যটা বেশ ফানি ছিল। সে আবারও ভেতরে গিয়ে নিজের কস্টিউম চেঞ্জ করে নেয় এবং থাই পোশাক পরে পেন্টিং থেকে ভয়ানকভাবে বেরিয়ে আসে। তাকে এইভাবে এগিয়ে আসতে দেখে এবার ফাইনালি সিথিরা ভয় পেতে শুরু করে। সে এগিয়ে আসতে থাকে এবং তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তার এই বাড়িতে তারা কি করছে। তবে এই কথাটি সে থাই ভাষায় বলছিল, যে কারণে তারা কেউই এর অর্থ বুঝতে পারে না। আর যেহেতু তারা অর্থ বুঝতে পারছিল না, তাই তারা অ্যান্সারও দিতে পারে না। তাই তো তারা ভূতকেই রিকোয়েস্ট করতে থাকে যাতে করে সে একটু ভয়েস টাইপ করে দেয়। মূলত তারা গুগলের মাধ্যমে জানতে চাইছিল যে ভূতটি তাদেরকে কি বলছে। জিনটিও এখানে ধৈর্য ধরে বারবার ফোনে একই কথা বলতে থাকে। তবে এই স্থানে নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে গুগল ট্রান্সলেট সম্ভব হয় না। আর সব থেকে মজার ব্যাপার হলো তারা সকলে সেখানে বসে 1 ঘন্টা ধরে গুগল ট্রান্সলেট করার চেষ্টা করে। যখন এটা সম্ভব হয় না, তারা ভূতকে মেকআপ করিয়ে দেয়। আবার কখনো বা ভূতের সাথে বসেই তাস খেলতে থাকে। এক পর্যায়ে ভূতের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তাদেরকে দ্রুত তার রুম থেকে বেরিয়ে যেতে বলে। তার কথা বোঝার কোনো আর দরকার নেই। বাকিরাও ভয় পেয়ে দ্রুত ওই রুম থেকে বেরিয়ে আসে। এখন বাইরে আসার পর তারা দেখতে পায় যে সেখানে খুব অদ্ভুতভাবে ওরা দাঁড়িয়ে আছে, যেখানে আয়ু তার পাশে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। ওরা তাদের দিকে ফিরে তাকায় এবং নিজের মাথায় একটা পাত্র ভেঙে ফেলে। এরপর সে তাদেরকে উদ্দেশ্য করে বলে যে সে তাদের প্রত্যেককে খুন করবে। সিথি বুঝতে পারে আয়ুকে জিন আসর করেছে, তাই সে ওই জিনের কাছে তার নাম জানতে চায়। জিন উত্তরে বলে অনুরাগ। এরপর সিথি দ্রুত তাকে লবণ এনে দিতে বলে। এ কারণে ডেকে আনা হয় সিমুকে। সিমু এবং আইমান চলে যায় রান্নাঘরে লবণ আনতে। সেখান থেকে লবণ নিয়ে তারা ফিরছিল, এমন সময় রান্নাঘরের দরজায় তারা দাঁড়িয়ে থাকতে দেখে ওই জিনকে, যে কিনা তাদের দিকে ভয়ানকভাবে তাকিয়েছিল। আর সিমু তো আগে থেকেই জানতো যে জিনের লবণ পছন্দ না, তাই সে তার রাগান্বিত চোখ দেখে বুঝতে পারে যে জিন আসলে কি চাইছে। তাই তো সে নিজের হাতে থাকা লবণগুলো সিনকে ফেলে দেয়। সেই সাথে সে আইমানকেও একই কাজ করতে বলে। আইমান যদিও এটা করতে চাইছিল না, তবে বাধ্য হয়ে তাকেও করতে হয়। লবণগুলো ফেলে তারা কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে উড়ার ভেতরকার ওই জিনকে ছাড়ানোর চেষ্টা করছিল সিথি।
এক পর্যায়ে সেই কাজে সফল হয়। এরই মাঝে সেখানে চলে আসে সিমু এবং আইমান। তারা দ্রুত সিমুকে পাঠিয়ে দেয় একটা গাড়ি বের করে আনতে, যাতে করে তারা আহত উরাকে নিয়ে হসপিটালে যেতে পারে। সিমু তাই করে। সিমু গাড়ি নিয়ে আসার পর উরাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে লিও এবং আয়ু। তারা দুজন মিলে উরাকে হসপিটালে নিয়ে যায়। ঠিক তখনই বাড়ির ভেতরে প্রবেশ করে আরেকটা গাড়ি। তারা সকলে অবাক হয় যে এই গাড়িতে করে কে এসেছে। তখনই আধিয়া দেখতে পায় তার হাজবেন্ড ফিরে এসেছে। তাকে দেখে আধিয়া তাকে জড়িয়ে ধরে এবং সবকিছু খুলে বলে। তখন তারা ভেতরে প্রবেশ করে। দেখা যায় ওই জিন তখন পিয়ানো বাজাচ্ছিল, যাকে এইভাবে দেখে তার দিকে এগিয়ে যায় সালমান, অর্থাৎ আধিয়ার হাজবেন্ড। সেখানে গিয়ে সে তার সাথে সরাসরি কথা বলে, যেখান থেকে আমরা জানতে পারি যে এই মেয়ে জিনটির নাম ছিল নাক। নাক আসলে সালমানকে ভালোবাসত। সালমান নিজেও অল্প বয়সী থাকাকালীন নাককে পছন্দ করত। তবে এখন সে বুঝতে পেরেছে যে নাকের পৃথিবী এটা নয়, বরং তার দুনিয়া ভিন্ন। তাই সে তাকে তার দুনিয়াতে ফিরে যেতে বলে। এ কথা শুনে নাক রেগে যায়, কেননা সে এই সব কিছুর জন্য দায়ী মনে করত আধ্যাকে। আধ্যাই তার ভালোবাসার মানুষটিকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তখন সালমান তার কানে কানে কিছু একটা বলে, আর এরপর সকলের সামনে বলে যে সে এখনো পর্যন্ত নাককে ভালোবাসে, তাই নাকও যেন তাকে সুখে শান্তিতে থাকতে দেয়। তার এই কথা মেনে নেয় নাক। তবে সে যাওয়ার আগে সিথি তার কাছে সাহায্য চায়, যাতে করে সে অ্যানোবেল কোথায় আছে এটা বলে দিতে পারে। তখনই নাক দেখিয়ে দেয় সোফার পেছনে, যেখানে লুকিয়েছিল ছোট্ট অ্যানোবেল জিনটা। তাকে দেখিয়ে দেওয়ার পর নাক অর্থাৎ আরু নাক সেখান থেকে গায়েব হয়ে যায়। ফাইনালি আধিয়ার রিসর্টটিও জিনমুক্ত হয়। সে এখন থেকে তার বিজনেস আবারও রিস্টার্ট করতে পারবে। পরদিন সকালে তারা সকলে তাদের কাজের সফলতা নিয়ে নিজ নিজ ঠিকানায় ফিরে যায়। সিথিদেরকে বিদায় জানিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকে সালমান, যেখানে এসে আধিয়া তাকে জিজ্ঞাসা করে যে সে কি ভাবছে। এর উত্তরে সালমান কিছুই বলে না। তখন আধিয়া বলে বেশ কিছুদিন ধরে তার উপর দিয়ে অনেক প্রেসার যাচ্ছে, সে একটু রিল্যাক্স করতে চায়, তাই সে গোসলে যাচ্ছে। একথা বলে সে ভেতরে চলে যায়। সালমান ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যেই আমরা দেখতে পাই সালমান হাওয়ায় মিলিয়ে গিয়েছে, ঠিক ওই জিনটির মতো, অর্থাৎ আরু নাকের মতো। এটাই মূলত ওই জিন ওই সময় সকলের সামনে বলতে চাইছিল, যেটা থামিয়ে দিয়েছিল সালমান তার কানে কানে কথা বলে। মূলত সালমান কোনো মানুষ নয়, বরং সে নিজেও একজন জিন। জিনের দুনিয়াতে সে এবং আরু নাক হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু আধিয়া যখন থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিল তখন তাকে দেখে সালমান তার প্রেমে পড়ে যায়, আর এ কারণেই সে মানুষ বেশে তার সাথে থাকতে শুরু করে। এ কারণেই আরু নাক ওই সময় বলেছিল যে আধিয়া তার কাছ থেকে সালমানকে কেড়ে নিয়েছে। তবে সালমান এই ব্যাপারটাকে মিথ্যা বলে ধামাচাপা দিয়ে দিয়েছিল। অর্থাৎ সালমান জিন হওয়া সত্ত্বেও বহু বছর ধরে আধিয়ার সাথে নিজের পরিচয় গোপন করে থাকছিল। এর পরিণতি কি হতে চলেছে তা আমরা কেউই জানি না। আর এই সাসপেন্সের সাথে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি মুভির শেষের এই টুইস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আপনার আমার মতো মুভি লাভার্সদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচপি শপে। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।